পরীক্ষায় বসছে 22 লাখের বেশি শিক্ষার্থী। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে খাতা, মানতে হবে স্বাস্থ্যবিধি। আমাদের একটু ভয়ও লাগছে এবং আশা করি পরীক্ষার ফলাফল ভালো হবে। যদি প্রিপারেশন ভালো হয় এটা সব জায়গায় ভালো করা যাবে ইনশাল্লাহ। 6 ফিট বেঞ্চের উপরে 2 জন করে বসানোর সিস্টেম করেছি। প্রত্যেকেই মাস্ক পরে আসবে আমরা জানি, তারপরে কেউ যদি না পরে আসে সেক্ষেত্রে আমরা প্রতিষ্ঠান থেকে সেই মাস্কটি সরবরাহ করব। প্রশ্ন ফাঁসের নামে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। প্রশ্নপত্র ফাঁস যারা করার চেষ্টা করে, অপচেষ্টা করে, তাদেরকে কিন্তু সেইভাবেই দমন করা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। Her Excellency Sheikh Hasina, Prime Minister of Bangladesh. বিশ্ব মানবতার কল্যাণে শক্তিশালী অংশীদারিত্বের তাগিদ প্রধানমন্ত্রীর। ইউনেস্কোর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান। ষষ্ঠ চালানে মোংলায় পৌঁছালো মেট্রো রেলের আরও এক সেট কোচ। 2-3 দিনের মধ্যে আনা হবে ঢাকার দিয়াবাড়িতে। এবং ঢাকার আকাশে মেঘ বৃষ্টির খেলা। হেমন্ত বিদায়ের আগেই কড়া নাড়ছে শীত। ডিসেম্বর নাগাদ বাড়বে শীতের তীব্রতা। সব অনিশ্চয়তা কাটিয়ে কাল এসএসসি পরীক্ষায় বসছে সারা দেশের 22 লাখের বেশি পরীক্ষার্থী। ইতোমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে পরীক্ষার খাতা, বসানো হয়েছে সিট, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রশ্ন ফাঁসের শঙ্কা উড়িয়ে দিয়ে শিক্ষা বোর্ড বলছে, প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। করোনার কারণে যথাসময়ে অনুষ্ঠিত হয়নি 2021 সালের এসএসসি পরীক্ষা। ছিল নানা অনিশ্চয়তা। সব বাধা কাটিয়ে রাত পোহালেই পরীক্ষার হলে বসবে সারা দেশের 22 লাখ এসএসসি পরীক্ষার্থী। সংক্ষিপ্ত সিলেবাসে এবার পরীক্ষার সময় 1 ঘন্টা 30 মিনিট। বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের লিখিত অংশে 8টি প্রশ্নের মধ্যে 2টির উত্তর দিতে হবে, আর এমসিকিউ অংশে 25টির মধ্যে 12টির উত্তর দিতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের লিখিত অংশে 11টির মধ্যে 3টি এবং এমসিকিউ অংশে 30টির মধ্যে 15টির উত্তর দিতে হবে। টিচাররা যথাসম্ভব আমাদেরকে সাহায্য করেছে আমাদের সিলেবাস শেষ করানোর জন্য, আমাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য। আমাদের অভিভাবকরা আমাদের পাশে আছে। আমাদের একটু ভয়ও লাগছে এবং আশা করি পরীক্ষার ফলাফল ভালো হবে। ইতোমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে খাতা, বসানো হচ্ছে সিট। কেন্দ্র সচিবরা বলছেন, আসন বিন্যাসে নিশ্চিত করা হয়েছে সামাজিক দূরত্ব রক্ষার বিষয়টি। স্বাস্থ্যবিধি মেনে 6 ফিট বেঞ্চের উপরে 2 জন করে বসানোর সিস্টেম করেছি, এবং সিস্টেম করার জন্য আমাদের সুবিধা হয়েছে যে রুটিনটা ওইভাবে করা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পরে বাচ্চারা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে এবং আমরাও যেন স্বস্তিতে থাকতে পারি। পরীক্ষার শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে শিক্ষা বোর্ড বলছে, প্রশ্ন ফাঁসের নামে গুজব ছড়ালে নেওয়া হবে ব্যবস্থা। প্রশ্নপত্র ফাঁস যারা করার চেষ্টা করে, অপচেষ্টা করে, তাদেরকে কিন্তু সেইভাবেই দমন করা হবে। তা সবার সাথে আমাদের যোগাযোগ আছে। আমরা আশা করি সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা একটা সুন্দর পরীক্ষা নিতে পারব। কোনো পরীক্ষার্থীর মধ্যে করোনার লক্ষণ দেখা গেলে আলাদাভাবে পরীক্ষা নেওয়ার জন্য প্রতি কেন্দ্রে থাকবে আইসোলেশন সেন্টার। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর আজিমপুর গার্লস স্কুলে আছেন রিপোর্টার শাকির আহমেদ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি এবং রাজশাহীর শিক্ষা বোর্ড স্কুলে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সবশেষ খবর জানতে সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। শাকির, আপনি জানেন আগামীকাল দীর্ঘ প্রতীক্ষিত সেই এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। 14 নভেম্বর থেকে শুরু হয়ে সেই পরীক্ষাটি চলবে 23 নভেম্বর পর্যন্ত। এবার কিন্তু কোভিড-19-এর কারণে সেই ফেব্রুয়ারি মাসে সাধারণত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকে, কিন্তু এবার নির্ধারিত সময় অনুষ্ঠিত হয়নি। পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু তাদের ক্লাস বা তাদের যে সিলেবাস রয়েছে সেটি পুরোপুরি শেষ করতে পারেনি। সেই বিষয়টিকে বিবেচনায় রেখে শিক্ষা মন্ত্রণালয় এবং বোর্ডের পক্ষ থেকে সংক্ষিপ্ত সিলেবাসে এবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার
পরীক্ষা 3 ঘন্টা সাধারণত হয়, সেক্ষেত্রে এবার সেটিকে কমিয়ে 1 ঘন্টা 30 মিনিটে আনা হয়েছে। পাশাপাশি এমসিকিউ এবং সেই লিখিত অংশের সময়ও কমিয়ে আনা হয়েছে। মানবন্টনের ক্ষেত্রেও সেই শিক্ষার্থীরা যেন খুবই স্বাচ্ছন্দ্যে এবং তাদের জন্য যেন বোঝা না হয় সেভাবেই কিন্তু সবকিছু সাজিয়ে সিলেবাস করে এবং সেটি শেষ করে বোর্ডের পক্ষ থেকে এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামীকালের পরীক্ষায় বসছেন শিক্ষার্থীরা। সারা দেশে 22 লাখ শিক্ষার্থী বা পরীক্ষার্থী আসলে আগামীকালের পরীক্ষায় বসবেন। তো আমরা রাজধানীর কেন্দ্রগুলো যেগুলো রয়েছে এসএসসি পরীক্ষার জন্য, সেই কেন্দ্রগুলো দেখতে এসে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে এখানে শিক্ষার্থীরা যেন স্বাস্থ্য বিধি মেনে সেই পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করেন, সেই বিষয়টির জন্য শিক্ষা প্রতিষ্ঠান বিশেষত পরীক্ষার কেন্দ্র সচিব যিনি রয়েছেন তার নেতৃত্বে শিক্ষকরা কিন্তু কাজ করছেন। পাশাপাশি বোর্ডের পক্ষ থেকে শিক্ষার্থীদের যে খাতা বা উত্তরপত্র যেটি রয়েছে সেটি কিন্তু ইতোমধ্যেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে পৌঁছে গেছে। পাশাপাশি এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমি যদি বলতে যাই, রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এখন কিন্তু সিট বসানোর কাজ হচ্ছে। কেন্দ্র সচিব যিনি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এখানে 6 ফুটের বেঞ্চে কিন্তু 2 জন শিক্ষার্থী বসবেন। পাশাপাশি আন্তঃশিক্ষা বোর্ডের যিনি সমন্বয়ক রয়েছেন অধ্যাপক নেহাল আহমেদ তিনি আমাকে জানিয়েছেন যে এই পরীক্ষায় যেন কোনো ধরনের ডিজিটাল জালিয়াতি সহ কোনো জালিয়াতি না হয় সে বিষয়ে তারা কঠোর নজরদারি রাখছেন। পাশাপাশি কেউ যদি প্রশ্ন ফাঁসের গুজব ছড়ায় তার বিরুদ্ধেও কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে আন্তঃশিক্ষা বোর্ড। এই বিষয়টি নিয়ে আমরা আরও কথা বলবো। সেই বিষয়ে কথা বলার জন্য চট্টগ্রাম থেকে সংযুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকিল, আপনি জানেন যে এবার বিশেষ পরিস্থিতিতে কিন্তু এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম যে বোর্ডের 1 নম্বর কেন্দ্রে অর্থাৎ কলেজিয়েট স্কুলে, এবং আমরা দেখেছি যে এখানে যেহেতু আগামীকাল পরীক্ষা সকাল থেকে সব ধরনের প্রস্তুতি তারা সম্পূর্ণ করেছে এবং সকাল থেকে কিন্তু যে ক্লাসরুমগুলো আছে অর্থাৎ যেখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু যে সিট প্ল্যান সেটা লাগানো হচ্ছে এবং এই পুরোটা তত্ত্বাবধান করছে এখানকার যে প্রধান শিক্ষক আছেন তিনি, এবং তিনি আমাদেরকে বলেছেন যে যেহেতু বিশেষ পরিস্থিতিতে এবার পরীক্ষাটা হচ্ছে সে কারণে মাউসি এবং যে চট্টগ্রাম বোর্ডের যে নির্দেশনা সেই নির্দেশনা কিন্তু তারা পালন করবেন এবং এই ক্ষেত্রে প্রতিটা যে শিক্ষার্থীরা আছেন তাদেরকে কিন্তু থার্মোমিটার মাধ্যমে পরীক্ষা করে স্কুলে প্রবেশ করানো এবং যথাযথভাবে স্যানিটাইজার ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রয়োজনে তাদেরকে মাস্কও সরবরাহ করা হবে বলে এখানের যে কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আপনি জানেন যে আসলে এইসব পাবলিক পরীক্ষার ক্ষেত্রে অভিভাবকদের জমায়েত একটা বড় সমস্যা কিন্তু কেন্দ্রগুলোতে দেখা যায় এবং এই ক্ষেত্রে তারা বলছেন যে এখানে অভিভাবক জমায়েত হওয়ার কোনো সুযোগ নেই এবং এই ক্ষেত্রে প্রতিটা পরীক্ষার্থীর জন্য একজন অভিভাবককে তারা অ্যালাউ করবেন এবং সেটা যেন স্কুল গেটে না হয় এই কারণে কিন্তু তারা তাদের যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু অভিভাবকদের বসার একটা ব্যবস্থা করছেন। এবং আপনাকে জানিয়ে রাখি চট্টগ্রাম বোর্ডে কিন্তু এবার প্রায় 1,61,000-এর কিছু বেশি শিক্ষার্থী এসএসসিতে অংশগ্রহণ করছে এবং এই শিক্ষার্থীদের কিন্তু শিক্ষা বোর্ডের প্রায় 204টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই যে তত্ত্বাবধান করার জন্য শিক্ষা বোর্ড থেকে কিন্তু প্রায় 60টি যে ভিজিলেন্স টিম রাখা হয়েছে এবং 12টি বিশেষ টিম থাকবে, বিশেষ করে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষা ঠিকমতো অনুষ্ঠিত হচ্ছে কিনা। আর যেহেতু এই করোনা পরিস্থিতিতে যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো মানা হচ্ছে কিনা এইসব টিম কিন্তু তারা পর্যবেক্ষণ করবে এবং ইতিমধ্যে আমাদেরকে চেয়ারম্যান জানিয়েছেন তারা কিন্তু কেন্দ্রের সচিবদের সাথে বৈঠক করেছেন এবং সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। আমরা রাজশাহীতে চলে যাচ্ছি, সেখানে আমাদের সহকর্মী রকি আছেন, তিনি জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো রাজশাহীতেও আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের যে পরীক্ষা সেটি, এবং সে উপলক্ষে এরই মধ্যে যে প্রস্তুতিগুলো কেন্দ্রগুলো থাকে সেই প্রস্তুতিগুলো সম্পূর্ণ করেছে। বিশেষ করে আপনারা জানেন যে এবার করোনাকালীন সময়ের ভেতরে কিন্তু এবার এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে কিন্তু কেন্দ্রে প্রবেশের পূর্বেই তাদের শরীরের তাপমাত্রা পাশাপাশি তাদের হাত ধোয়ার যে ব্যবস্থা সেগুলো কিন্তু রাখা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা যারা আসবেন তারা সকলেই
যেন মাস্ক ব্যবহার করেন সেই জন্য কিন্তু প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি শিক্ষার্থীরা এসে তাদের যে স্ব রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেটি কিন্তু সংগ্রহ করেছেন এবং আগামীকাল সকাল 10টা থেকে প্রথম যে পরীক্ষা সেটি শুরু হবে এবং 1.5 ঘন্টা এই পরীক্ষা চলবে, 11:30টায় শেষ হবে এবং প্রথম দিন হিসেবে আগামীকাল পদার্থবিজ্ঞান এই পরীক্ষাটি হবে। আপনারা জানেন যে এবার করোনাকালীন সময়ের কারণে যেরকম অনুশীলনের পাঠদানও কমে আনা হয়েছে, পাশাপাশি কিন্তু এখানে মার্কও অর্ধেক করা হয়েছে। বিশেষ করে মাত্র 3টি বিষয়ের উপর পরীক্ষা দেওয়ার পরই তারা এই মূল্যায়ন করা হবে, এই বিষয়টি কিন্তু এবার শিক্ষার্থীরা জানেন এবং সেই অনুযায়ী কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এরই মধ্যে আসন বিন্যাস থেকে শুরু করে বিভিন্ন যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে এই কাজগুলো সম্পন্ন হয়েছে। এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে 2,07,568 জন পরীক্ষার্থী রয়েছেন এবং এখানে কেন্দ্র রয়েছে মূলত 268টি এবং এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 2654টি শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে যারা এখান থেকে শিক্ষার্থীরা আসলে এই পরীক্ষায় অংশ নেবেন এবং আমরা কিন্তু বেশ কয়েকটি অভিভাবক এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন আসলে দীর্ঘদিন পরে হলেও তাদের যে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে এতে করে তারা সন্তুষ্ট, তবে অনেক অভিভাবক কিন্তু কিছুটা উদ্বিগ্ন, কারণ দীর্ঘদিন যেহেতু তারা পড়াশোনার মধ্যে ছিল না সেই জন্য এই গ্যাপ থেকে আসলে তারা কেমন ফলাফল করবেন এবং যেহেতু 3টি বিষয়ের উপর মূল্যায়ন করেই তাদের ফলাফল নির্ধারিত হবে এই জন্য কিছুটা শঙ্কিত আসলে অভিভাবকেরা। তারপরেও আশা করছেন যে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলে তাদের সন্তানরা ভালো ফলাফলই করবে। এই ছিল আমার কাছে শ্রেয়া। রাজশাহী থেকে ফলাফলের আগামীকাল থেকে যে পরীক্ষা শুরু হচ্ছে তার সর্বশেষ খবর। এসএসসি ও সমমান পরীক্ষার সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে জানাতে এতক্ষণ রাজশাহী শিক্ষা বোর্ড স্কুল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং তার আগে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি এবং শুরুতেই রাজধানীর আজিমপুর গার্লস স্কুল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শাকির আহমেদ। শুধু প্রশ্ন ফাঁসি নয়, ফল প্রকাশের প্রক্রিয়া শেষ করার আগেই খাতা বিক্রি। চাকরির নিয়োগ পরীক্ষায় এমন নানান অনিয়মের অভিযোগ উঠেছে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। লাখো প্রার্থীর পরীক্ষা নেওয়ার সক্ষমতা নিয়ে সন্দিহান খোদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে বিশ্ববিদ্যালয়টির অধীনে অনুষ্ঠিত সব চাকরির পরীক্ষা তদন্তের দাবি জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা। শাকির আহমেদের রিপোর্ট। গত 6 নভেম্বর 5টি ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হলে সামনে আসে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম। গ্রেপ্তার হন বিশ্ববিদ্যালয়টির আইটি টেকনিশিয়ান মুক্তারুজ্জামান রয়েল। নিয়োগ পরীক্ষা কমিটির প্রধান জানালেন কিভাবে প্রশ্ন গেল মুক্তারের হাতে। মুক্তার ইন্টারনেটের কানেকশন যেগুলো আছে এইগুলি বেসিক্যালি ও ডিল করে আর কি, ওদেরকে ডেকে ডুকে আনি আর কি, মাঝে মাঝে ডাকে যে এটা কী হবে এটা কী হবে। ওদিক দিয়ে সরাসরি মনে করেন যে ওএমআর এর প্যাকেটটা ফিল আপ করাইলাম। ডিভাইস যেগুলো ইউজ করছি এখন সেই ডিভাইসের সাথে কোনো অবস্থাতে ঢুকছে কিনা স্বীকার করলেন যথাযথ প্রক্রিয়ায় মনিটরিং করা হয়নি তথ্য প্রযুক্তির নানা ফাঁকফোকর। প্রশ্নের টেকনিক্যাল সাইডগুলো দেখা হয়েছে, কিন্তু আমরা যে প্রশ্ন করতেছি এখানে বসে টাইপ করতেছি এইগুলো যে আউট হইতে পারে এগুলো আমাদের মাথার মধ্যেই আসে নাই। 2019 সালে 6টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা গ্রহণের দায়িত্ব পায় আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়। নিয়ম অনুসারে পরীক্ষা গ্রহণের 2 বছর পর্যন্ত এই কক্ষে খাতা সংরক্ষণের বিধান থাকলেও বাংলাদেশ ব্যাংকের একটি টিম পরিদর্শনে এসে দেখতে পায় পরীক্ষার খাতা ফল প্রকাশের আগেই বিক্রি করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে আবারও সেই পরীক্ষা গ্রহণ করে বাংলাদেশ ব্যাংক। তবে খাতা খোয়া যাওয়ার ঘটনায় তৎকালীন কমিটির অদক্ষতাকেই দায়ী করলেন বর্তমান পরিচালক। তদানীন্তন ডাইরেক্টর যিনি ছিলেন আর কি, তার কাছ থেকে আপনাদের জানতে হবে। তার কারণ হইতেছে উনি এককভাবে সবকিছু করতেন। গোয়েন্দা পুলিশ বলছে শুধু টেকনিশিয়ান রয়েলই নন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কোনোভাবেই দায় এড়াতে পারেন না। এখানে যে আহসানুল্লাহ ইউনিভার্সিটি সেটা দায় এড়াতে পারে না। প্রায় 60 কোটি টাকার মতো লেনদেনের তথ্য আমরা প্রাথমিকভাবে পেয়েছি। এই বিশ্ববিদ্যালয়টির অধীনে বাংলাদেশ ব্যাংক আর কোনো পরীক্ষা নেবে না। এই সিদ্ধান্তে খুশি চাকরি প্রার্থীরা। যারা জড়িত থাকবে তাদেরকে যথেষ্ট শাস্তির আওতায় নিয়ে আসা হোক। বাংলাদেশ ব্যাংক বলছে নোটিশের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কৈফিয়ত তলব করা হয়েছে যে তোমরা 14 তারিখের মধ্যেই তোমরা তোমাদের এই ওপিনিয়নটা জানাবালি। আমরা যদি কনভিন্স হই আমার ম্যানেজমেন্ট অবশ্যই তাদের একনিষ্ঠ ব্যবস্থা গ্রহণ করবে। রোববার বাংলাদেশ ব্যাংকে নোটিশের জবাব দেওয়ার কথা রয়েছে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব মানবতার কল্যাণে শক্তিশালী অংশীদারিত্বের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড বাস্তবতায় শিক্ষা ব্যবস্থায় প্রত্যেক শিক্ষার্থীর জন্য ডিজিটাল ডিভাইস নিশ্চিত করতে হবে বিশ্ব নেতাদের। প্যারিসে স্থানীয় সময় শুক্রবার বিকেলে ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন তিনি। এর আগে প্যারিস পিস ফোরামের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে শেখ হাসিনা বলেন, উৎপাদনের সক্ষম উন্নয়নশীল দেশগুলোর কাছে টিকা প্রযুক্তি উন্মুক্ত করা হলে বৈষম্য দূর করার পথ তৈরি হবে। দেবাশিস রায়ের রিপোর্ট। বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির বিকাশ, লালন এবং সুরক্ষায় কাজ করা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনেস্কো পা রাখল প্রতিষ্ঠার ৭৫ বছরে। ঐতিহাসিক এই ক্ষণকে স্মরণীয় করে রাখতে সংস্থাটির পক্ষ থেকে আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ অনুষ্ঠান। Her Excellency Sheikh Hasina, Prime Minister of Bangladesh. শুক্রবার ইউনেস্কো সদর দপ্তরের এই অনুষ্ঠানে সংস্থাটির মহাসচিব আঁদ্রে আজুলের আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ উপস্থিত ছিলেন পুরো বিশ্বের অন্তত ২০ জন সরকার ও রাষ্ট্রপ্রধান। এ সময় শেখ হাসিনা বলেন, বৈশ্বিক শান্তি বজায় রাখতে একটি কার্যকর প্ল্যাটফর্মের নাম ইউনেস্কো। The pandemic has severely disrupted our education system. For recovery, we need a global plan to prioritize learning by investing in digital tools and services, access to internet, digital contents, and especially building of teachers. কোভিড পরবর্তী সময়ে শিক্ষা, ভ্যাকসিন প্রাপ্তি সহ মানবতার কল্যাণে তিনি বিশ্ব নেতৃবৃন্দকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। Let us seize the moment to forge strong partnership for common good of our global humanity. এর আগে শুক্রবার সকালে ফ্রান্সের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা প্যারিস পিস ফোরাম বা পিপিএফ স্বল্প আয়ের উন্নয়ন সহযোগিতার প্ল্যাটফর্ম সাউথ সাউথ কোঅপারেশনের এই বৈঠকে যোগ দেন সরকার প্রধান। প্যানেল আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, ভ্যাকসিন উৎপাদনের প্রযুক্তি পেলে বাংলাদেশের মতো দেশগুলোও মহামারী নিরাময়ে অবদান রাখতে পারে। The huge gap in access to vaccines and treatments is only too telling. A number of developing countries like Bangladesh have the capacity to ensure vaccine equity and quality. We need support with technical know-how or TRIPS waiver to go into large-scale vaccine production for sharing vaccines with the rest of the world. বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জের প্রযুক্তিগত সমাধানের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে বাংলাদেশে একটি নলেজ সেন্টার স্থাপনে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিকেলে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষা ও নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হবে। এর আগে ২৭ দিন বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। এ সময় তার বায়োপসি করা হয়। গত ১২ই অক্টোবর বেগম জিয়ার জ্বর অনুভূত হলে তাকে এভারকেয়ারে ভর্তি করা হয়। এরপর ২৫ অক্টোবর অস্ত্রোপচার করা হয় ও ৭ নভেম্বর গুলশানের বাসা ফিরোজায় ফেরেন বেগম জিয়া। এর আগে করোনার চিকিৎসার জন্য ৫৪ দিন হাসপাতালে থাকার পর ১৯ জুন বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। তিনি দীর্ঘদিন যাবৎ আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হাঁটু ও ফুসফুসের বিভিন্ন জটিলতায় ভুগছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে নয় বিএনপির ঘরে অশান্তির আগুন জ্বলছে। সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। আসলে অশান্তির আগুন দেশে নয়, এ আগুন জ্বলছে বিএনপির আপন ঘরে। এ আগুন ক্ষমতা ফিরে পাওয়ার আগুন। এ আগুন আন্দোলন, নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জীবিত হতাশার আগুন। দেশের মানুষের চোখের ভাষা যারা বোঝে না, মনের ভাষা যারা বুঝতে পারে না, ক্ষমতাকে যারা ভোগের বিলাসিতার বাহন মনে করে, তাদের বুকেই জ্বলে অশান্তির আগুন। চট্টগ্রামে বাড়তি ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে এক যাত্রীকে মারধরের পর চলন্ত বাস থেকে ফেলে দেয়ায় অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আটক করা হয়েছে বাসের চালক এবং হেলপারকে। সাক্ষাৎ রিপোর্ট ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি বাস চালক হাসান এবং হেল্পার আশরাফ। চলন্ত বাস থেকে আব্দুল হামিদ নামে এক যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগে পুলিশ তাদের আটক করেছে। নগরীর 16 2 নম্বর গেট থেকে ইস্পাহানির মোড়ে আসার পথে বাড়তি ভাড়া আদায় নিয়ে কথা কাটাকাটির জেনে যাত্রী হামিদকে বাস থেকে ফেলে দেয় হেল্পার আশরাফ। এই 2 হাত ধরে আমার লাথি মারি চলন্ত গাড়ি থেকে ফেলে দিছে রাস্তার মধ্যে। ওখানে ড্রাইভার খুব জোরে স্পিডে চালাইছে। তারপর অন্যগুলো আরও ওদের গ্রুপের লোক এসে আমাকে মাইধরে 7,000 টাকা নিছে আর আমার এই মোবাইলটা ভেঙে নিছে। ঘটনার পরপরই 999-এ ফোন পেয়ে পুলিশ প্রথমে চালক হাসানকে এবং পরবর্তীতে অভিযান চালিয়ে হেল্পার আশরাফকে আটক করে। জব্দ করা হয়েছে বাসটি। পুলিশের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আহত যাত্রীকে। 5 টাকার ভাড়া 8 টাকা নিচ্ছে, যার কারণে বাড়াবাড়ি হয়। এক পর্যায়ে হেল্পার তাকে ধাক্কা মেরে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয় এবং সে আহত হয়। পুলিশের সহায়তায় তাকে মেডিকেলে ট্রিটমেন্ট করা হয়। আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি, বাস আটক করেছি। তবে আটককৃতরা দাবি করেছে যাত্রী হামিদ হেল্পারকে মারধরের চেষ্টা করছিল। হাতাহাতির এক পর্যায়ে যাত্রী হামিদকে বাস থেকে ফেলে দেওয়ার কথাও স্বীকার করেছে তারা। 10 টাকা দেওয়ার পর উনি বলতেছে 5 টাকা দাও। তারপর আমি বলতেছি আঙ্কেল একদম কম ভাড়া 8 টাকা। তো উনি বলতেছে তোর মার মানে গালাগালি করতেছিল আর কি। তারপর আমার কলার ধরে টানতেছে, ঘুষি মারি দিয়েছে। তারপর হাতাহাতি হয়ে যায় আর কি। ব্রিজের একটু আগে এসে মারামারি করতেছে, এই ঘটনায় কোতোয়ালি থানায় প্রাণনাশের চেষ্টার অভিযোগ এনে মামলা করেছেন যাত্রী আব্দুল হামিদ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর প্রগতি সরণিতে বাস থেকে ফেলে দেয়ায় শিশু মৃত্যুর ঘটনায় রাইদা পরিবহনের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। চলন্ত বাসের গতি না কমিয়ে জোর করে নামিয়ে দেয়ায় সড়কে ছিটকে পড়ে শিশুটির মৃত্যু হয়। অর্ধশতাধিক সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে বাসটিকে চিহ্নিত করে র্যাব। সিসিটিভির ফুটেজে দেখা যায় রাস্তায় ও বাসে ঘুরে ঘুরে মানুষের কাছে সাহায্য চাইছে মরিয়ম। 9 নভেম্বর সকালে প্রগতি সরণির মোড় থেকে রাজধানী এক্সপ্রেসের একটি বাসে উঠে যমুনা ফিউচার পার্কের ফুটওভার ব্রিজ পর্যন্ত যায় মরিয়ম। পরে সেখান থেকে রাইদা পরিবহনের একটি বাসে ওঠে সে। বাসে ওঠার 5 মিনিট না যেতেই সিটিং সার্ভিসের দোহাই দিয়ে তাকে বাস থেকে নেমে যেতে বলে হেলপার। আর নামার সময় চালক বাসের গতি না কমিয়ে মরিয়মকে নামিয়ে দেয়। এ সময় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় শিশু মরিয়ম। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার দুপুরে কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায় আটকের পর ড্রাইভার রাজু মিয়া ও হেলপার ইমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছে। 50-এর অধিক বিভিন্ন সিসিটিভি ফুটেজ আমরা অ্যানালাইসিস করে আমরা ঘটনার সঠিক কারণ আমরা জানতে চেষ্টা করি। বাসে ওঠার পরে হেলপার ইমরান সে বুঝতে পারে যে একজন পথ শিশু বা ছিন্নমূল মেয়ে গাড়িতে উঠেছে। সে তখন তাকে প্রেশার করে যে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য। মেয়েটা যখন নামতে নেয় দ্রুত গতিতে গাড়িটি চালানো শুরু করে এবং মেয়েটি নামার অবস্থায় তার বক্তব্য অনুযায়ী গাড়ির গতিবেগ প্রায় 40 থেকে 50 ছিল। প্রাথমিকভাবে ঘটনায় ধর্ষণের আলামত পায়নি র্যাব, তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। বাসে যেহেতু অন্যান্য যাত্রী ছিল হয়তো তাকে ধর্ষণ করা হয়নি, বাট ময়নাতদন্ত চলছে, কিন্তু যেটা মেডিকেল রিপোর্টের আগে আসলে কোনো কিছুই আপনাকে কনফার্ম করে বলা যাবে না। মরিয়ম খিলক্ষেত এলাকার কুড়াতলিতে পরিবারের সঙ্গে থাকত। 2019 সালে স্থানীয় একটি স্কুলে প্রথম শ্রেণীতে লেখাপড়া করলেও আর্থিক দুরবস্থায় সাহায্যের জন্য পথে নামতে বাধ্য হয় সে। মেয়ের মৃত্যুর ঘটনায় ভাটারা থানায় 9 নভেম্বর সড়ক পরিবহন আইনে একটি মামলা করে মরিয়মের বাবা রনি মিয়া। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। ষষ্ঠ চালানে মোংলায় পৌঁছালো মেট্রো রেলের আরও এক সেট কোচ। গতকাল সন্ধ্যায় মোংলা বন্দরের 9 নম্বর জেটিতে মালামাল নিয়ে নোঙর করে একটি জাহাজ। 10 থেকে 12 দিনের মধ্যে সেগুলো রাজধানীর দিয়াবাড়িতে মেট্রো রেলের ডিপোতে পাঠানো হবে। এ নিয়ে 6টি জাহাজে 38টি কোচ ও 10টি ইঞ্জিন সহ অন্যান্য মেশিন ও মালামাল মোংলা বন্দর দিয়ে খালাস হলো। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও মাসুদ রান্নার ছবি নিয়ে রিপোর্ট। দেশের যোগাযোগ ব্যবস্থার অন্যতম বড় প্রকল্প মেট্রো রেলের মালামালের আরও একটি বড় চালান আসলো দেশে। জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা জাহাজ এমভি ব্রাইট কোরাল ষষ্ঠ চালান নিয়ে শুক্রবার সন্ধ্যায় মোংলা বন্দরের জেটির 9 নম্বর বয়ায় ভিড়ে। এ চালানে মেট্রো রেলের 4টি কোচ, 2টি ইঞ্জিন সহ 28টি প্যাকেজে মেশিনারি পণ্য রয়েছে। শনিবার এসব মালামাল খালাস শেষ হয়। এ নিয়ে 6টি জাহাজে করে 38টি কোচ ও 10টি ইঞ্জিন সহ অন্যান্য মেশিনারিজ মালামাল মোংলা বন্দর দিয়ে খালাস হলো। এবারের চালানে
মোট 4টি কোচ এবং 2টি ইঞ্জিন রয়েছে। মোংলা বন্দরে আসার পর থেকে 4 ঘন্টার ভিতরে আমাদের মাল কমপ্লিট হয়ে গেছে নামানো। পণ্যগুলো নদীপথে নেওয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ি ডিপোতে। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে তা সংযুক্ত করা হবে নির্মাণাধীন মেট্রো রেল প্রকল্পে। এই মালগুলা বার্জে নামে বার্জ থেকে উত্তরা দিয়াবাড়ি যাবে। কাস্টম ক্লিয়ার করতে এখানে উইদিন উইক কাস্টম ডিউটি না দিয়ে তো মাল যেতে পারবো না। 1 সপ্তাহের ভিতরে ধরেন আর 12-13 দিনের মধ্যে ঢাকা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। 2022 সালের মধ্যে 24টি বিদেশি বাণিজ্যিক জাহাজে করে মেট্রো রেলের মোট 144টি বগি ও ইঞ্জিন সহ বিভিন্ন প্রকারের যন্ত্রাংশ খালাস হবার কথা রয়েছে মোংলা সমুদ্র বন্দর দিয়ে। সময় সংবাদ। ফাইনালের খবর জানাতে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাত থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। নিয়ন, শ্রেয়া, আর মাত্র 1 ম্যাচের অপেক্ষা, এরপরই কিন্তু নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। টি-20 বিশ্বকাপ আসরের ফাইনালে আগামীকাল যে ম্যাচ দল দুটো মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান, তাদের মধ্যে শুধুমাত্র অস্ট্রেলিয়ার একবার টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। নিউজিল্যান্ড প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। মূলত বিশ্বকাপের ফাইনালে 2015 বিশ্বকাপেও কিন্তু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেখানে কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছিল। তো সেই একটা প্রতিশোধের ব্যাপারও নিউজিল্যান্ডের বিপরীতে কাজ করছে। এছাড়া নতুন বিশ্ব চ্যাম্পিয়ন, প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার একটি সুযোগ নিউজিল্যান্ডের সামনে। গত বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরে তাদের স্বপ্নভঙ্গ হয়েছিল, কিন্তু পরবর্তীতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে জিতে কিন্তু নিউজিল্যান্ড তাদের সে হারানো গৌরব ফিরে পেয়েছে। তো সব কিছু মিলিয়ে বলতে পারি নিউজিল্যান্ডের জন্য এটা একটা বিশাল ব্যাপার। তারা প্রথমবারের মতো টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন হবার দ্বারগোড়ায় দাঁড়িয়ে আছে। এখন অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হচ্ছে তাদেরকে। অস্ট্রেলিয়া দলটি কিন্তু বেশ কম্প্যাক্ট এবং খুব ভালো খেলছে পুরো বিশ্বকাপ জুড়ে। প্রথম দিকে তারা একটা ধাক্কা খেয়েছিল একেবারে টুর্নামেন্টের শুরুতে, তারপর থেকে কিন্তু তারা গ্র্যাজুয়ালি শুধুমাত্র উন্নতির গ্রাফটাই শুধু তাদের বেড়ে গেছে। তাদের ক্রিকেটাররা যারা ছন্দে ছিলেন না, যারা ফর্মে ছিলেন না, তারাও কিন্তু আস্তে আস্তে ফর্মে ফিরেছেন। বিশেষ করে ডেভিড ওয়ার্নারের কথা বলতে হয়। সুপার 12-এর প্রথম ম্যাচগুলোতে কিন্তু খুব বেশি রান পাননি, কিন্তু যত সময় গড়িয়েছে ডেভিড ওয়ার্নার কিন্তু নিজেকে মেলে ধরেছেন এবং সেমিফাইনালে দুর্দান্ত 49 রানের একটি ইনিংস খেলেছেন। যদিও দুর্ভাগ্যবশত তিনি আউট হয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরেও তার ইনিংসটির উপরে ভিত্তি করেই কিন্তু অস্ট্রেলিয়ানরা পরবর্তীতে সেমিফাইনাল ম্যাচটি জিতে এসেছে। অন্য প্লেয়ারদের কথা বলতে হয়, স্টিভেন স্মিথ একেবারেই ছন্দে নেই। অ্যারন ফিঞ্চ কোনো ম্যাচে রান পাচ্ছেন, কোনো ম্যাচে পাচ্ছেন না। তবে আমরা দেখেছি মার্কাস স্টয়নিস আছেন, ম্যাথিউ ওয়েড আছেন, গ্লেন ম্যাক্সওয়েল আছেন, তারা প্রত্যেকেই কিন্তু খুব ভালো ছন্দে আছেন। তাই বলা যেতে পারে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ বা ব্যাটিং স্ট্রেংথ কিন্তু বেশ গভীর। বোলিংয়ে বলতে হয় পেট কামিংস, হ্যাজেলউড, মিচেল স্টার্ক সবাই ভালো ছন্দে আছেন। সেমিফাইনালে যদিও জশ হ্যাজেলউড খুব বাজে বোলিং করেছেন, কিন্তু তারপরেও তাদের যে লাইন আপ, তাদের যে অভিজ্ঞতা, সেটা কিন্তু ফাইনালের মতো বড় ম্যাচে, বড় প্রেশার ম্যাচে তাদের জন্য কাজে আসবে। অন্যদিকে অ্যাডাম জাম্পার লেগ স্পিন আছে, সঙ্গে ম্যাক্সওয়েল হাত ঘোরান, অফ স্পিন করেন। বেশ সোজা কথা বলতে গেলে অস্ট্রেলিয়ার টিমটা বেশ কম্প্যাক্ট এবং অস্ট্রেলিয়ার দলটা এখন পর্যন্ত যে পারফরমেন্স করছে বলা যেতে পারে চ্যাম্পিয়নশিপের সবচেয়ে বড় দাবিদার আসলে তারাই। অন্যদিকে নিউজিল্যান্ড সেমিফাইনালের আগ পর্যন্ত বেশ ভালো ছন্দে ছিল, কিন্তু নিউজিল্যান্ড সেমিফাইনালে এসে বোলিং কিছুটা ধাক্কা খায় এবং ব্যাটিংয়ে পরবর্তীতে ডেভিড কনওয়ে ইনজুরির কারণে ছিটকে গেছেন। তো সব কিছু মিলে বলা যেতে পারে নিউজিল্যান্ড কিছুটা ব্যাকফুটে আছে। তো শ্রেয়া, এই ছিল দুবাই থেকে আমার কাছে এখন পর্যন্ত সব শেষ। সংযুক্ত আরব আমিরাত থেকে ফাইনাল খেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী নিয়ন মোহাইমিন। ঢাকার আকাশে মেঘ বৃষ্টির খেলা। ঋতু অনুযায়ী এখনো শীত না এলেও হালকা বৃষ্টিতে নগরীতে শীত অনুভূত হচ্ছে। হেমন্ত বিদায়ের আগেই কড়া নাড়ছে শীত। ডিসেম্বর নাগাদ বাড়বে তীব্রতা। ঋতু অনুযায়ী এখন হেমন্তকাল হলেও উত্তরের কুয়াশা ঘেরা সকাল আর ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে শীত চলে আসছে। নগরীতে তেমনভাবে এখনো ঠান্ডা অনুভূত না হলেও শনিবারের হালকা বৃষ্টি শীতের আগমনী বার্তা দিচ্ছে। অন্যদিন যখন বের হই তখন তো অনেক গরম থাকে, ওয়েদারটা অনেক ঠান্ডা। আসছে শীত আসছে। ঢাকায় তো মানে গরম ঠান্ডা দুটো মিলেই ছিল, তো আজকে জাস্ট ওয়েদার দেখে মনে হচ্ছে যে শীত এসে গেছে। শীতের অনুভবটা এখন হালকা হালকা শুরু হয়েছে, কিছুদিন পরে থেকে পুরাপুরি মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ভাব গলা ভারী হয়ে আসতেছে, অনেক সমস্যা হইতেছে। আবহাওয়াবিদদের মতে পূবালি ও পশ্চিমা বায়ুর সংযোগের কারণে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় শীত অনুভূত হচ্ছে। এছাড়া তামিলনাড়ুর নিম্নচাপটি লঘুচাপে পরিণত হওয়ার কারণে বৃষ্টির পাশাপাশি শীত অনুভূত হচ্ছে। আরও দুদিন এমন হালকা বৃষ্টি হতে পারে। এটা আসলে পূবালি এবং পশ্চিমা বায়ুর সংযোগের ফলে বৃষ্টি হচ্ছে। এই সময়টাতে যেহেতু দিনের তাপমাত্রা বিশেষ করে আজ এবং আগামীকাল হয়তো বাড়বে না, যার ফলে আপনি বলতে পারেন যে যেহেতু দিনের তাপমাত্রা দেখা যাবে যে আপনার 20, 22, 23, 24 দিকে চলে আসবে, যার ফলে শীত একটা অনুভূত হবেই। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত দেশে শীতের প্রকোপ থাকবে বলেও জানান বিশেষজ্ঞরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
দুপুরের সময় আরও থাকছে, বাংলাদেশের বিপক্ষে 3 টি-20 এবং 2 টেস্ট খেলতে পাকিস্তান দল এখন ঢাকায়। কোভিড টেস্টের পর আগামীকাল থেকেই অনুশীলন শুরু ফখর জামানদের। টঙ্গী ব্রিজের স্ল্যাব ভেঙে পড়ায় বিকল্প সড়কে রাজধানীতে যাতায়াত করছে যানবাহন। এতে বেইলি ব্রিজ ব্যবহার করে সহজে রাজধানীতে ঢোকা গেলেও চরম ভোগান্তি মাথায় নিয়ে আব্দুল্লাহপুর থেকে বের হচ্ছেন যাত্রীরা। জুনায়েদ রুবেলের তোলা ছবি ও রাজিবুল হাসানের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। সামনে ব্রিজ বন্ধ, যে কারণে আশুলিয়া বিকল্প সড়ক ধরে রাজধানী থেকে বের হতে হচ্ছে। আর এই কারণে সড়কে তীব্র যানজট। ঘন্টার পর ঘন্টা এখানে আটকে থাকলেও শহরে প্রবেশের গাড়িগুলো টঙ্গী বেইলি ব্রিজ ব্যবহার করে সহজে যেতে পারছে। যাত্রীরা বলছেন, জনদুর্ভোগ কমাতে দ্রুত ব্রিজটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা উচিত। এমন যানজট, এই দুরবস্থা রাস্তার যে একবারে নাজেহাল। গাজীপুরের গাড়িগুলো আসতেছে এখানটা, আর ঢাকার গাড়িগুলো যাইতেছে কামারপাড়া হইয়া, এই জন্য একটা জ্যামজটের সৃষ্টি হয়েছে। এখান থেকে 2 কিলো রাস্তা না আপনার 3 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। এটা খুব দ্রুত যেন এই রাস্তাটা খুলে দেওয়া হয়। শনিবার সকালে তুরাগ নদের উপর পোড়ানো ব্রিজটি পরিদর্শন করেন ব্রিজ অথরিটি প্রজেক্ট ডিরেক্টর সহ সড়ক বিভাগের কর্মকর্তারা। এ সময় সেতু অংশের পরিচালক এমন পরিস্থিতির জন্য ট্রাফিক বিভাগের সমন্বয়হীনতার কথা বলেন। ভেঙে যাওয়ার পরে তারা এগ্রি করলো, কিন্তু আমাদেরকে আরো যদি 1 মাস আগে বলতো যে ঠিক আছে তাহলে আমার এই ব্রিজ হয়ে যায় নেক্সট রবিবারের মধ্যে, আমরা হোপফুলি এটা শেষ হবে। গত মঙ্গলবার রাতে লোহাভর্তি লরি আটকে তুরাগ নদের উপর এই ব্রিজের মাঝখানটা ভেঙে পড়ে। এরপর থেকে কর্তৃপক্ষ যান চলাচল বন্ধ করে দেয়। সময় সংবাদ, গাজীপুর। জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে আমদানি রপ্তানি পণ্য হ্যান্ডেলিংয়ে 23% হারে চার্জ বাড়িয়ে দিয়েছে বেসরকারি আইসিডি মালিকরা। ট্যারিফ কমিটিকে পাশ কাটিয়ে অংশীদারদের সাথে আলোচনা না করেই এই চার্জ বাড়ানোতে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এ অবস্থায় বাড়তি চার্জ নেওয়ার সিদ্ধান্ত স্থগিতের দাবি জানিয়ে বন্দরকে চিঠি দিতে যাচ্ছে ব্যবসায়ী সংগঠনগুলো। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানিকৃত পণ্য দীর্ঘ সূত্রিতা ছাড়া দ্রুত ডেলিভারি নিতে বেশ কবছর ধরে প্রাইভেট আইসিডিগুলোকে ব্যবহার করে আসছে ব্যবসায়ীরা। এক্ষেত্রে ব্যবসায়ীদের কাছ থেকে নির্ধারিত হারে চার্জ আদায় করে প্রাইভেট আইসিডিগুলো। আগে থেকে বাড়তি টাকা আদায়ের অভিযোগ থাকলো, এবার তার সাথে যুক্ত হয়েছে 23% বাড়তি চার্জ। এক্ষেত্রে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সমন্বয় করতেই চার্জ বাড়ানো হয়েছে বলে দাবি প্রাইভেট আইসিডি মালিকদের সংগঠন বিগডার। আমাদের কন্টেনার হ্যান্ডলিং ইকুইপমেন্ট এবং কন্টেনার ক্যারিং যে ভেহিকলগুলো আছে সবগুলোই কিন্তু ডিজেল কনজিউম করে। সুতরাং ডিজেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে এই মূল্যবৃদ্ধি না করলে আমরা আমাদের কস্ট রিকভারি করতে পারতাম না। আগে 20 ফুট সাইজের প্রতিটি কন্টেনারে রপ্তানি স্টাফিং প্যাকেজ 4140 টাকা হলো, এখন তা 5092 টাকা। একইভাবে 40 ফুট সাইজের কন্টেনারের ক্ষেত্রে 5520 টাকার পরিবর্তে 6790 টাকা পরিশোধ করতে হবে। এছাড়া আমদানি কন্টেনার হ্যান্ডেলিং এর ক্ষেত্রে 20 ফুট সাইজের কন্টেনারের জন্য আগে 7930 টাকা পরিশোধ করতে হলো, এখন তা 11255 টাকায় দাঁড়িয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, ট্যারিফ কমিটিকে পাশ কাটিয়ে বিগডা নিজেদের ইচ্ছা মতো চার্জ বাড়িয়েছে। বিগডা তো চলে আমাদের প্রিন্সিপালের সাথে, যেখানের সাথে ফরেন ইন্টারন্যাশনাল ইনভলভমেন্ট আছে। তো এখানে আমাদেরকে আগের থেকে ইন্টিমেশন দিতে হবে, জানাতে হবে, কারণ এটার জন্য একটা ব্রিদিং টাইম লাগে। হঠাৎ করে বললে তো এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। গত 4 নভেম্বর থেকে বাড়তি চার্জ কার্যকর করা হয়েছে বলে বন্দর এবং প্রাইভেট আইসিডি ব্যবহারকারীদের চিঠি দিয়েছে বিগডা। তবে বাড়তি চার্জ আদায়ের সিদ্ধান্ত স্থগিত রাখতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি চট্টগ্রাম বন্দরকে পাল্টা চিঠি দিতে যাচ্ছে ব্যবসায়ী সংগঠনগুলো। আর বন্দর কর্তৃপক্ষ বিষয়টা পর্যবেক্ষণ করছে। এমনিতেই আমাদের অতিরিক্ত কিন্তু ফ্রেট বাড়তি, সেই সাথে অন্যান্য খরচ বেড়ে গেছে, সাথে যদি আবার আপনার এই ডিপোর রেটও বেড়ে যায়, তাতে কিন্তু আমরা সবাই কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হব। দুই পক্ষের অসন্তোষের কারণে যদি চিটং পোর্টের প্রোডাক্টিভিটি হ্যাম্পার করার কোনো অবকাশ থাকে, তাহলে সেটা আমরা অবশ্যই দুপক্ষকে নিয়ে আমরা সেটা সমাধানের চেষ্টা করব। প্রাইভেট আইসিডিগুলো বছরে প্রায় 10 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে। এর মধ্যে 6.5 লাখ রপ্তানি কন্টেনার এবং 3.5 লাখ আমদানি কন্টেনার। চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমাতে প্রথম পর্যায়ে অন্তত 37 ধরনের পণ্য খালাসের ব্যবস্থা করা হয়েছিল এই 19টি প্রাইভেট আইসিডিতে। পরবর্তীতে পণ্য সংখ্যা বাড়িয়ে
করা হয়েছে 60। আর বর্তমানে চট্টগ্রাম বন্দরের অনেকটা বিকল্প হিসাবে কাজ করছে এই 19টি প্রাইভেট আইসিডি। চট্টগ্রাম বন্দরের পার্শ্ববর্তী প্রাইভেট আইসিডি থেকে কমল দে, সময় সংবাদ। কথার জাদুকর হুমায়ুন আহমেদ। জনপ্রিয় এ কথার সাহিত্যিকের ৭৩তম জন্মদিন উদযাপন করছেন ভক্ত অনুরাগী এবং পরিবারের সদস্যরা। সকাল থেকেই নুহাশপল্লীতে আসতে থাকেন ভক্তরা। জাদুকর তিনি, মানুষের মনের অলিন্দে গভীরভাবে নাড়া দিয়ে গেছেন। জীবন ও জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়ে বাঙালি মন ও মননে রেখে গেছেন দীর্ঘ ছায়া। তাই যখন সমাগত এই অতি আপনের জন্মদিন, তখন নুহাশপল্লীতে শ্রদ্ধা আর ভালোবাসার অর্ঘ্য নিয়ে পাঠক, ভক্ত অনুরাগী, ব্যক্ত কিংবা অব্যক্ত কথাই হুমায়ুনকে পাওয়া গেল যেন গভীর শূন্যতায়। নুহাশপল্লীতে আজকের দিনে খুব একটা ভালো লাগছে এরকম না, কারণ স্যার নেই, স্যারের স্মৃতিগুলো খুব মনে পড়তেছে। স্যার থাকলে হয়তো আর একটু ভালো লাগতো। স্যারকে খুব মিস করতেছি। স্যারের লেখা নাটক, গল্প, উপন্যাস আমি খুব মিস করি। স্যারকে খুব মিস করি, কোথাও কেউ নেই। অবারিত প্রকৃতি ছিল যার আনন্দ বিষাদের পাঠশালা। বৃষ্টি নিয়েছিল তার ভীষণ আবেগ। তার এই থাকা না থাকার দিনে তাই বৃষ্টিও ঝরল। আজকে যদি হুমায়ুন আহমেদ স্যার বেঁচে থাকতেন, তাহলে মানে এখানে আসার অনুভূতিটা অন্যরকম থাকতো। স্যারের বইয়ের মধ্যে এখনো প্রাণ ফিরে পাই। আমরা এখনো চাঁদনি বছর রাতে খালি পায়ে রাস্তায় হাঁটি। হুমায়ুন আহমেদ তার শৈলীতে ভক্তদের মুগ্ধ করে রেখেছেন অনেক কাল। তিনি ভক্তদের মাঝে আছেন, তাই তো বিশ্বলোকে এখনো তার জন্মদিন উদযাপিত হয় আনন্দ বিষাদে, ফুলেল সমারোহে। নুহাশপল্লীতে ছিলেন হুমায়ুনের পরিবারের সদস্যরাও। যারা হুমায়ুন আহমেদকে ভালোবাসেন, হুমায়ুন আহমেদের পাঠক, হুমায়ুন আহমেদের নাটকের, সিনেমার দর্শক, হুমায়ুন আহমেদের লেখা গানগুলো যারা ভালোবাসেন, তারা হুমায়ুন আহমেদকে আজীবন ভালোবেসে গেছেন, ভালোবেসে যাবেন, এবং তারা তাদের পরবর্তী প্রজন্মের হাতে হুমায়ুন আহমেদকে তুলে দিবেন, হুমায়ুন আহমেদের লেখা তুলে দিবেন, হুমায়ুন আহমেদের সৃষ্টিকর্ম তুলে দিবেন। অনন্ত লোকে ৭৩, একটা সংখ্যা মাত্র। তিনি না থেকেও আছেন প্রবলভাবেই। ছোট থেকে বড় সব বয়সী বাঙালি পাঠকের কাছে হুমায়ুন আহমেদ যেন এক ভালোবাসার নাম। তার চলে যাওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও জনপ্রিয়তায় যে এতটুকুও ভাটা পড়েনি আজকের এই নুহাশপল্লী তারই প্রমাণ। মিসির আলী, হিমুর স্রষ্টা হুমায়ুন আহমেদ থেকে যাবেন যুগ থেকে যুগান্তরে। গাজীপুর নুহাশপল্লী থেকে খান তাজনিন আহসান, সময় সংবাদ। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। সব সংখ্যা কাটিয়ে কাল এসএসসি পরীক্ষায় বসছে 22 লাখের বেশি শিক্ষার্থী। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে খাতা। প্রশ্ন ফাঁসের নামে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। বিকেলে আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। করা হবে স্বাস্থ্য পরীক্ষা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।